রাকসুর মনোনয়ন ফর্ম তোলার শেষ দিন আজ চাকসুতে খসড়া প্রার্থী তালিকায় বাদ করাদের আপিল আবেদন চলবে বেলা 12টা পর্যন্ত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাস কাউন্টার সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযানের খবরে চাঁদপুরের মুন্সিরহাট বাজারে অবৈধ স্থাপনা সরাচ্ছে দখলদাররা। ইজারার শর্ত ভেঙে নাটোরের পদ্মা নদীতে অপরিকল্পিত বালু উত্তোলন হুমকিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এবং নির্মাণের 1 বছরেও চালু হয়নি চট্টগ্রামের আনোয়ারায় সাগর পাড়ের অতিথিশালা, প্রতি মাসে লোকসান 15 লাখ টাকা। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলনের শেষ দিন আজ। গেল 2 দিন ঢিলেঢালাভাবে মনোনয়ন উত্তোলন হলেও আজ গতি বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিবুল, মনোনয়ন ফর্ম তোলার শেষ দিনে প্রার্থীদের ভিড় কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, আজকে আসলে তফসিল অনুযায়ী রাকসু মনোনয়ন ফর্ম উত্তোলনের শেষ দিন এবং সকাল থেকে দেখছি যে আসলে ভিড়ভাড়টা বাড়ছে এবং শিক্ষার্থীরা যারা মনোনয়নপত্র তুলবেন তারা কিন্তু আসছেন এবং ইতিমধ্যেই সকাল থেকে 2টি সিনেট সদস্যর পদে আসলে মনোনয়ন উত্তোলন হয়েছে। আমরা একটু দেখাতে চাই যে যারা আসলে বিভিন্ন পদে প্রার্থী হতে আগ্রহী তারা এখানে আসছেন, মনোনয়ন তুলছেন এবং অপেক্ষায় আছেন এখানে যারা মনোনয়ন আসলে দিচ্ছেন তারা। একটি জিনিস হচ্ছে যে বলে রাখি যে আসলে সকাল থেকে ব্যাংকের কার্যক্রম শেষ করে সেখান থেকে যারা প্রার্থী হচ্ছেন তাদেরকে কিন্তু ডোপ টেস্ট রিপোর্ট দিতে হচ্ছে, অর্থাৎ এই সমস্ত কাগজপত্রগুলো প্রস্তুত করে এখানে আসতে অনেকের দেরি হচ্ছে বা অনেকে যারা স্বতন্ত্র আছেন তারা কিন্তু এসে তাদের মনোনয়ন ফর্ম তুলেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 5টি পদের বিপরীতে সিনেট সদস্য এখন পর্যন্ত 3 জন হয়েছে, যেটি সকালেও ছিল 1 জন, আরও 2 জন কিছুক্ষণ আগে এইটি তুলেছে এবং রাকসুর 23টি পদের বিপরীতে এখন পর্যন্ত 14টি পদে আসলে মনোনয়ন তুলেছেন প্রার্থীরা এবং এর পাশাপাশি যে হল সংসদ রয়েছে সেখানে 15টি পদের বিপরীতে মনোনয়ন উত্তোলন করেছে 53 জন। অর্থাৎ আজকে কিন্তু এই মনোনয়নপত্র তোলার ক্ষেত্রে আসলে সংখ্যা বাড়বে এবং একই সাথে যে গত 2 দিন যে মন্থর অবস্থা ছিল সেখান থেকে আসলে গতি ফিরবে। বলে রাখি জ্যোতিকা আপনাকে যে ইতিমধ্যেই কিন্তু স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে সাবেক সমন্বয়ক এবং যারা প্যানেল করছেন তাদের মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি যে তারা আসবেন এবং খুব সহজে আসলে এই মনোনয়নপত্র আজকের মধ্যে তুলবেন। তবে এখানে কয়েকটি বিষয় আসলে সংশয় তৈরি হয়েছে। একটি হচ্ছে ছাত্র দল, তারা 5 দফা দাবিতে আসলে যেটি বলছে যে 5 দফা দাবি তাদের রয়েছে এবং এই 5 দফা দাবিতে তারা ইতিমধ্যেই প্রধান নির্বাচন কর্মকর্তাকে এই বিষয়ে স্মারকলিপি দিয়েছেন, উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন। তারা বলছেন ভোটারের যে তালিকা সেটি হালনাগাদ করতে হবে, ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করতে হবে এবং যে প্রস্তুতিগুলো রয়েছে সেখানে আসলে নির্বাচন কমিশনের প্রস্তুতির ঘাটতি আছে বলে তারা দাবি করছেন এবং সেটির জন্য তারা খানিকটা মনে করছেন যে এটি আসলে একটু পিছিয়ে আসলে সময় রাকসু নির্বাচনটা হওয়া উচিত। তবে এখন পর্যন্ত রাকসু যে এই বিষয়টি বলছে যে ঠিক যে সময়টি রয়েছে সেই সময়টি এবং ছাত্র যে সংগঠনগুলো রয়েছে তাদের সাথে যে হচ্ছে এর আগে আলাপে বসেছিলেন প্রধান নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং অফিসাররা, সেটির প্রেক্ষিতে আজকে কিন্তু একটি রিভিউ মিটিং হবে এবং সেইটির পরে আসলে এই রাকসু নির্বাচন আসলে পেছাচ্ছে কিনা বা এই তফসিলে কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা সেইগুলো আসলে স্পষ্ট হওয়া যাবে। তবে এখন পর্যন্ত আজকে আসলে তফসিল অনুযায়ী হচ্ছে ফর্ম উত্তোলনের শেষ দিন এবং এই শেষ দিনে যে পরিমাণ আসলে সাড়া পাওয়ার কথা এখন পর্যন্ত কিন্তু আমরা সেটি আসলে লক্ষ্য করছি এবং আমরা দেখছি যে মনোনয়ন ফর্ম তোলার জন্য প্রার্থীরা এখানে আসছেন এবং শিক্ষার্থী যারা আগ্রহী আছেন তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে এবং বিভিন্নভাবেই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে দুপুরের মধ্যে কিন্তু তারা এই ফর্মগুলো তুলবেন। তবে বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে ছাত্র দল,
ছাত্র শিবির বা সাবেক সমন্বয়ক তারা আসলে কখন নাগাদ ফর্ম তুলবেন বা আসলে প্রধান নির্বাচন কর্মকর্তা বা এই রাকসুর যে নির্বাচন কমিশন তাদের আসলে যে বৈঠকে যে সিদ্ধান্তটি হবে সেটির দিকে আসলে তাকিয়ে আছেন কিনা সেটি আসলে যুথিকা দেখার বিষয় এবং সেটি আসলে সময় গড়ালে আমরা জানতে পারবো এবং আপনাদেরকে মাধ্যমে সেটি দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তো যুথিকা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। এদিকে জাকসুর নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভিপি, জিএস সহ বিভিন্ন পদে 276 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও 256 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, বাদ পড়া প্রার্থীদের আপিল শুনানি কবে হবে এবং চূড়ান্ত তালিকা কবে প্রকাশ করবে নির্বাচন কমিশন জানাবেন? 11 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ জাকসু যে নির্বাচন সেটি এরই মধ্যে তারিখ ঘোষণা হয়েছে এবং সেই নির্বাচনকে ঘিরেই কিন্তু এরই মধ্যে নির্বাচনের যে আমেজ সেটি বইতে শুরু করেছে ক্যাম্পাস জুড়ে এবং এরই মধ্যে প্রার্থিতা যারা এখানে প্রার্থিতা করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদেরও কিন্তু একটি খসড়া প্রার্থী তালিকা এরই মধ্যে ঘোষণা করা হচ্ছে গতকাল। সেটি একটু জানিয়ে রাখতে চাই যে এই তালিকায় ভিপি পদে অর্থাৎ সহসভাপতি পদে 20 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিএস পদে অর্থাৎ সাধারণ সম্পাদক পদে 17 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সহ সাধারণ সম্পাদক নারী পদে রয়েছেন 9 জন এবং পুরুষ রয়েছেন 21 জন। এবং এই তফসিল ঘোষণা অনুযায়ী আগামী 27 আগস্ট বেলা সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে যে আপিল শুনানি সেটি করা হবে এবং বিকেল 4টায় সেই রায় ঘোষণা করা হবে এবং মনোনয়ন প্রত্যাহারের যে শেষ তারিখ সেটি 28 আগস্ট পর্যন্ত বিকেল 4টা পর্যন্ত ঘোষণা দেওয়া হয়েছে। মোটা দাগে এই হলো মূল তথ্য এবং প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা সেটি প্রকাশ করা হবে 29 আগস্ট বিকেল 4টায়, অর্থাৎ আজকের পর আরও আজকে 26 তারিখ অর্থাৎ 27, 28, 29 তারিখ বিকেলে আরও 2 দিন রয়েছে, 3 দিন রয়েছে এবং 29 আগস্টের পর নির্বাচনী যে প্রচারণা সেই নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং সেটি নির্বাচন অর্থাৎ ভোট গ্রহণ যে 11 সেপ্টেম্বর সেই 11 সেপ্টেম্বরের আগ পর্যন্ত এই নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন এই প্রার্থীরা। এবং একটি বিষয় জানিয়ে রেখে যে দীর্ঘদিন পর এই জাকসু নির্বাচনকে ঘিরে আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীদের অনেক চাওয়া পাওয়ার বিষয় রয়েছে, হল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে সুযোগ সুবিধা বা শিক্ষার্থীদের অধিকার স্বার্থ রক্ষার্থে যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেসব যারা প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের প্রতি আসলে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন যারা ভোটার রয়েছেন তাদের একটি চাওয়া পাওয়ার বিষয় রয়েছে এবং এই জাকসু নির্বাচনকে ঘিরেই সেই শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার যে বিষয়গুলো সেগুলো প্রতিফলিত হবে বলে এমনটাই এখানকার শিক্ষার্থীরা মনে করছেন। তো আরও বিস্তারিত জানার জন্য আমরা এখানকার যে শিক্ষার্থীরা রয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রয়েছে তাদের সাথে কথা বলবো, তাদের সাথে কথা বলে হয়তো পরবর্তী বুলেটিনে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য। জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সকল রেস্তোরাঁ ও ফিলিং স্টেশন থেকে বাস কাউন্টার তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে তারা। অন্যদিকে চাঁদপুরের মুন্সিরহাট বাজারে জেলা পরিষদ এবং সড়ক ও জনপদের জায়গায় অবৈধ দখলকৃত ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদে অভিযান চালাচ্ছে প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহ ও চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। শুরুতে যাবে কুমিল্লায় খালেদ সাইফুল্লাহর কাছে। খালেদ, অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। জ্যোতিকা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গত শুক্রবার এই পদুয়ার বাজার ইউটার্নে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয় এবং সেখানে ইউটার্নে উল্টো পথে একটি বাস আসার কারণে সেখানে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইউটার্নমুখী প্রাইভেট কারের উপরে পড়লে সেখানে 4 জনের মৃত্যু হয়। তারপর থেকে কিন্তু প্রশাসন টনক নড়ে এবং প্রশাসন এখানে এই যে মহাসড়কে যে ইউটার্নের
সাথে যতগুলো হোটেল রেস্তোরাঁ আছে এবং ফিলিং স্টেশন আছে সেগুলোকে ঘিরে যে বাস কাউন্টার গড়ে উঠেছে সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং গতকাল দুপুরে কিন্তু তারা একটু অভিযান পরিচালনা করেছেন পদুয়ার বাজারে। এখানে যত অবৈধ স্থাপনা আছে, অবৈধ বাস কাউন্টার আছে এবং যেখানে যাত্রী ছাউনিগুলোতে অবৈধভাবে দোকান দিয়ে দখল করে রেখেছে সেগুলো কিন্তু উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু আমরা দেখছি যে আজকে সকাল থেকে কিন্তু সেগুলো আবার আগের মতোই কিন্তু পূর্বের জায়গায় আছে এবং বাসগুলো কিন্তু এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকার কারণে এই যে মহাসড়কের পদুয়ার বাজারে এখন আমরা দেখতে পাচ্ছি যে চাঁদপুর পয়েন্টের এখানে কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে এবং সামনে পিছনে কিন্তু অনেক দীর্ঘ লাইন জমে যায় এবং যার ফলে গাড়িগুলো উল্টো গিয়ে ইউটার্ন করতে গেলে সেখানে দুর্ঘটনার মুখে পড়ছে এবং এই পদুয়ার বাজারে গত এক দশকে প্রায় 33 জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন এবং যার কারণে এই মহাসড়কে যতগুলো ইউটার্ন আছে এবং তার পাশে যত হোটেল আছে, আবার রেস্তোরাঁ আছে যেগুলো দূরপাল্লার যানবাহনগুলো থামে, সেখানে কিন্তু অনেক স্থানে কাউন্টার গড়ে উঠেছে এবং সেই বাস কাউন্টারগুলোকে বন্ধ করার জন্য জেলা প্রশাসন কঠোরভাবে নির্দেশ দিয়েছেন এবং এই বিষয়ে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে পদুয়ার বাজারে অবৈধভাবে পার্কিংয়ের কারণে একটি বাসকে জরিমানা করেছে পুলিশ এবং এই অভিযান অব্যাহত থাকবে তারা আমাদেরকে বলছেন এবং মানুষজন বলছেন যে আসলে অভিযান শুধু মানুষের মৃত্যুর পর অথবা দুর্ঘটনার পর চলমান থাকবে, বিষয়টি যেন এমন না হয়, এটি যেন কার্যকর করা হয়। কারণ মানুষজন গতকালকে বিকেলে যে অভিযান দেখেছেন তারপর কিন্তু আজ সকাল থেকেই কিন্তু আবার এখানে অবৈধভাবে বাস কাউন্টারগুলো টিকিট বিক্রি করছে এবং এখানে বাসগুলো দাঁড়িয়ে আছে। এই হলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পদুয়ার বাজার থেকে। এবার চলে যাব চাঁদপুর, সেখানে আছেন আমাদের আরেকজন সহকর্মী তালহা। এলাকাটিতে মোট কতটি অবৈধ স্থাপনা রয়েছে এবং উচ্ছেদ অভিযানের বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আসলে এই মুন্সিরহাট এলাকাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, বিশেষ করে চাঁদপুর থেকে মতলব পেরনাই সড়ক হয়ে ঢাকা যাওয়ার পথে কিন্তু এই জায়গাটি কিন্তু আসলে শুধু চাঁদপুরবাসী নয়, পাশাপাশি লক্ষ্মীপুর এবং নোয়াখালীর মানুষজন কিন্তু আসলে ব্যবহার করে। আসলে দীর্ঘদিন যাবৎ এখানে অবৈধভাবে জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার কারণে কিন্তু প্রচন্ড রকমের যানজট কিন্তু সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি ছোট বড় কিন্তু নানা ধরনের কিন্তু আসলে দুর্ঘটনা কিন্তু ঘটতো। আজকে সকাল থেকে কিন্তু এই অভিযান শুরু করেছে যৌথভাবে চাঁদপুর সদর উপজেলা এবং মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, পাশাপাশি সড়ক ও জনপদ এবং জেলা পরিষদের কর্মকর্তারা কিন্তু আসলে অভিযানে অংশ নিয়েছেন। নিরাপত্তার জন্য কিন্তু রয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কাজ করছেন। আসলে আমি কথা বলেছিলাম প্রশাসনের কর্মকর্তাদের সাথে, তারা যেটা বলছেন যে আসলে এই অভিযানে আজকে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু উচ্ছেদ করা হয়েছে এবং সকাল থেকে এসে যা দেখতে পেয়েছিলাম স্থানীয় যারা ব্যবসায়ীরা ছিলেন, যারা অবৈধভাবে দখল করেছিলেন এই জায়গা, তারা কিন্তু তাদের নিজেদের মালামাল কিন্তু নিজেরাই কিন্তু সরিয়ে নিয়েছিলেন এবং এই যে উচ্ছেদ অভিযানের কারণে তারা যে কর্মহীন হয়েছে, আসলে তাদের দাবি যে তাদের যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এবং আসলে সেই বিষয়টা কিন্তু মাথায় রেখেছেন বলে জানিয়েছেন প্রশাসনের লোকজন। তারা বলছেন যে চাঁদপুর সদর কিংবা মতলব দক্ষিণ উপজেলায় সরকারিভাবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কোনো মার্কেট গড়ে তোলা হলে কিন্তু এই আজকে যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদের কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু তাদের জায়গা দেওয়া হবে বলে কিন্তু তারা জানিয়েছেন এবং একই সাথে তারা বলছেন যে এই যে জায়গাতে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলা হয়েছে সেখানে ভবিষ্যতে কিন্তু আর কোনো স্থাপনা কিন্তু উচ্ছেদ দেওয়া হবে না বলে কিন্তু তারা দাবি করেছেন এবং বলছেন যে আসলে এতে করে সড়কে যে যানবাহনের যে চাপ ছিল তা কিন্তু এখন গতিশীল হবে এবং পাশাপাশি ছোট বড় যে দুর্ঘটনা আসলে বিগত সময়গুলোতে ঘটতো তা কিন্তু এখন কিছুটা কমে আসবে বলে তারা মনে করছেন এবং নির্বিঘ্নে কিন্তু যাত্রী কিন্তু যাতায়াত করতে পারবে বলে কিন্তু তারা মনে করছেন। তো সবকিছু মিলে আসলে এই ছিল আমাদের চাঁদপুর থেকে উচ্ছেদ অভিযানের সবশেষ। অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদে অভিযান চালাচ্ছে প্রশাসন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা কুমিল্লা এবং চাঁদপুর থেকে। এদিকে শরীয়তপুরে চলছে পালংখাল পরিচ্ছন্নতা কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। পালংখালের এই মুহূর্তে কি অবস্থা, পরিচ্ছন্নতা অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের।
সকাল থেকে কিন্তু পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পৌরসভা এবং ইতোমধ্যেই কিন্তু আমরা দেখছি যে খালের প্রায় 100 মিটার এলাকা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় এসেছে এবং এই পরিচ্ছন্নতা কিন্তু চলবে 8 দিন ব্যাপী এই একটি ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে। আমরা দেখছি যে 30 জন শ্রমিক নিয়ে পৌর কর্তৃপক্ষ এবং পাশাপাশি এখানে ব্র্যাক তাদেরকে সহযোগিতা করছেন, যৌথভাবে তারা এই পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন এবং আমরা দেখছি যে এখানে প্রথমত আগাছা পরিষ্কার এবং এরপরে খালের মধ্যে যেই ময়লা আবর্জনা মানুষ ফেলেছে সেই মানুষ সৃষ্ট ময়লা আবর্জনাগুলোকে তুলে সেগুলোকে কিন্তু তাদের যে পরিবহন রয়েছে ময়লা আবর্জনা পরিষ্কারের সেগুলো করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমত 8 দিনব্যাপী এই কাজের আজকে সার্কিট হাউস থেকে একেবারে পাকার মাথা পর্যন্ত 500 মিটার এলাকা এই পরিচ্ছন্নতার আওতা আনা হবে। এরপরে ধারাবাহিকভাবে খালের যে অন্য অংশগুলো রয়েছে সেই অংশগুলো কিন্তু এই পরিচ্ছন্নতার আওতায় আনা হবে। আমাকে যেমনটা পৌর প্রশাসক জানিয়েছেন, মূলত এখন ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার যে মৌসুম চলছে এর মধ্যে যে খালের মধ্যে ময়লা আবর্জনা জলাবদ্ধতা এবং এখানে যে জিনিসপত্র ফেলানো হচ্ছে এর ফলে কিন্তু মশার উৎপাত বাড়ছে এবং এই মশাই কিন্তু আসলে ডেঙ্গু ছড়াবে। তার থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু এই মূলত অভিযান। এর ফলে খালগুলোর অস্তিত্ব জানান দেওয়া হবে এবং এই অস্তিত্ব জানানোর পরে যেখানে দেখা যাবে যে খালগুলো দখল হয়েছে সেই দখল উচ্ছেদ করা হবে। এরপরে কিন্তু পালাক্রমে এই খালগুলোকে পর্যায়ক্রমে সেই খালগুলোকে কিন্তু করা হবে, খনন করা হবে, এমনটা কিন্তু এই প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। এখানে জেলা প্রশাসক ছিলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, তারা বলছেন যে আসলে শরীয়তপুরের খালগুলো প্রতিটি খালেই এভাবে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতার আওতা আনা হবে। খালগুলো পরিচ্ছন্নতা করা গেলে এই অঞ্চলের অন্তত সৌন্দর্য বৃদ্ধি পাবে, পাশাপাশি পানি প্রবাহ থাকবে, জলাবদ্ধতা নিরসন হবে এবং যেই বর্তমানে ডেঙ্গুর প্রভাব সেই প্রভাবও কিন্তু কমে আসবে। পরিবেশবাদীরা কিন্তু দীর্ঘদিন ধরে এরকম এই খালগুলোর উচ্ছেদ এবং দখলমুক্ত করার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দাবি করছিলেন। সেই দাবি আজকে বাস্তবায়নের কারণে কিন্তু পরিবেশবাদীরাও বেশ উচ্ছ্বসিত এবং স্থানীয়রাও কিন্তু বেশ উচ্ছ্বসিত। এই কার্যক্রমের পাশাপাশি মাইকিং করছে পৌর প্রশাসনের পক্ষ থেকে এবং লিফলেটও বিতরণ করা হচ্ছে, এমনটা কিন্তু আমরা দেখছি। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত শরীয়তপুরে পালং খালের পরিচ্ছন্নতা নিয়ে। শরীয়তপুরে চলছে পালং খাল পরিচ্ছন্নতা কার্যক্রম, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। পাবনা সীমান্তবর্তী নাটোরের পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে হচ্ছে বালু উত্তোলন। এতে হুমকির মুখে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হার্ডিঞ্জ ব্রিজ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। বালু উত্তোলনের ফলে পদ্মার গর্ভে বিলীন হচ্ছে আশপাশের চরের ফসলি জমি। এতে প্রতি বছর জমির পরিমাণ কমার পাশাপাশি কমছে ফসলের উৎপাদন। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম। নাটোরের লালপুরের পদ্মা নদীর দিয়ার বাহাদুরপুর এলাকা। প্রতি বছর নদীর এই জায়গা থেকে বৈধ অবৈধভাবে উত্তোলন করা হয় বালু। তবে এবার বৈধভাবে 42টি শর্তে 10 কোটি টাকায় সরকারিভাবে ইজারা দিয়েছে নাটোর জেলা প্রশাসন। নদীর ঠিক মাঝে ডেজার্ট দিয়ে চলছে বালু উত্তোলন। ইজারা শর্তে 12 ফুটের কথা থাকলেও কোথাও 40 ফুট, আবার কোথাও আরও গভীর থেকে উত্তোলন করা হচ্ছে বালু। এখানে বালু আমার তো এটা বৈধ ঘাট, বালু কাটা চলে। 40 ফিট ট্যানারে বালু কাটতে কাটতে ভরে দেয়, আবার কোনো সমস্যা নাই। 45 ফিট থেকে নিচ থেকে বালিটা উঠছে। বালি এখন মোটামুটি আছে রানিং। এ তো প্যারা কিছুই না, আরো ডিজার্টে তো আসেনি, আসলে আরো বেশি হবে, আরো বেশি হবে। আর এখানে তো বালি কাটতে 40 ফিটে, বর্ষার টাইম আসলে আরো পানি বেশি হবে, তখন 60 ফিট 70 ফিট কাটা লাগবে। পদ্মা নদীর বালু উত্তোলনের জায়গা থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরেই অবস্থিত দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া এই নদীর উপর অবস্থিত ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতু। বিশেষজ্ঞরা বলছেন, নদীর গভীর থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হলে পরিবর্তন হতে পারে নদীর গতিপথ। এতে হুমকির মুখে পড়বে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা। হার্ডিং ব্রিজ কিংবা তার পাশে যে রূপপুর পারমাণবিক প্রকল্প, বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ স্থাপনা এগুলো। এই স্থাপনাগুলোতে যেহেতু নদীর ধারে অবস্থিত এবং নদীর গতিপথের সাথে তাদের স্থায়িত্ব নির্ভর করে, অতএব এখানে অপরিকল্পিতভাবে যদি বালি উত্তোলন হয় তাহলে এটা ওই স্থাপনাগুলোর জন্য হুমকি হবে।
এদিকে লালপুরের পদ্মার চরগুলোতে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে অনেকে, কিন্তু বালু উত্তোলনের কারণে প্রতি বছর পদ্মা নদীর গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। বর্ষায় এ ভাঙ্গন আরও প্রবল হয়ে হুমকির মুখে পড়ছে কৃষি ও প্রাকৃতিক জীববৈচিত্র্য। কৃষি বিভাগের তথ্য মতে গত 2 বছরে এই এলাকার অন্তত 70 হেক্টর কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। পদ্মা নদীর পাড় ভাঙ্গন সৃষ্টি হলে চরমভাবে এই চরাঞ্চলে যারা কৃষক রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হবে। অবিলম্বে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন যেন বন্ধ করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আমাদের কৃষি জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। গত 5 থেকে 7 বছরের পরিসংখ্যান আমরা দেখতে পাই প্রায় 70 হেক্টর জমি আমাদের নদীগর্ভে বিলীন হয়েছে। পদ্মা নদীর ঠিক এই জায়গাটাতেই 25 থেকে 40 ফিটের মধ্যে বালু উত্তোলন করা হচ্ছে, কিন্তু এটি একটি বৈধ মহল হলেও 2 থেকে 3 কিলোমিটার দূরেই রয়েছে পাকশী হার্ডিং ব্রিজ এবং রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। বিশেষজ্ঞরা বলছেন এই গভীরে বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে, এতে করে এসব উন্নয়ন প্রকল্পে একসময় আঘাত হানতে পারে। তাই এখনই এসব প্রকল্প রক্ষার জন্য পরিকল্পিতভাবে বালু উত্তোলনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহবুব হোসেন, এখন নাটোর। কথায় আছে সরকারি মাল দরিয়া মেঠাল, এ প্রবাদেরই যেন এক জ্বলন্ত উদাহরণ চট্টগ্রামের সাগর পাড়ে 400 কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজকীয় এক অতিথিশালা। বিলাসবহুল ও আন্তর্জাতিক মানের এই হোটেল থেকে মাসে কোটি টাকা আয় সম্ভব হলেও সিদ্ধান্তহীনতার নির্মাণে 1 বছরেও চালু হয়নি। উল্টো প্রতি মাসে 15 লাখ টাকা লোকসান গুনছে সরকার। সম্প্রতি প্রকল্পটি ঘুরে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানান সরকারের শীর্ষ কর্মকর্তারা। সঞ্জয় মল্লিকের ক্যামেরায় ফয়সাল করিমের প্রতিবেদন। চট্টগ্রামের পার্কি সমুদ্র সৈকত ঘেঁষে 72 একর জায়গায় সরকারি বিশাল এক স্থাপনা, যেখানে বুক ভরে নেওয়া যায় অক্সিজেন, দেখা যায় সবুজের সমারোহ, রয়েছে বঙ্গোপসাগরের নীল উর্মিমালার হাতছানি আর পাখির কলরব। ভেতরে দৃষ্টিনন্দন এমন স্থাপনা দেখে মনে হতে পারে বিদেশের কোনো অভিজাত অবকাশ কেন্দ্র, যেখানে লাল ইটের অনন্য শৈলীর এমন অনেক কটেজের পাশাপাশি চোখে পড়বে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, মসৃণ পিচ ঢালা সড়ক, ছোট ছোট নান্দনিক সেতু, নানা রকম ফোয়ারা, সুইমিং পুল, রেস্তোরাঁ, অনন্য নকশার মসজিদ কমপ্লেক্স, 5 তারকা মানের আধুনিক বিলাসবহুল নানা পর্যটন সুবিধা। এত কিছুর পরও 450 কোটি টাকার এই প্রকল্প যেন এখন সাদা হাতি। পতিত সরকারের ঊর্ধ্বতন ও ভিভিআইপিদের জন্য বানানো এই অবকাশ কেন্দ্র 1 বছরেও চালু করতে না পারায় এখন অনেকটা ভুতুরে পাড়া। মাসে কোটি টাকা আয় সম্ভব হলেও উল্টো রক্ষণাবেক্ষণেই গুনতে হচ্ছে 15 থেকে 16 লাখ টাকা। বিদ্যুৎ বিল সহ হয়তো বা আমাদের 15-16 লক্ষ টাকা যায় আর কি। টানেল যে একটা লসের একটা কথা আসতেছে বারবার আর কি। তো এই রিসোর্স যদি আমরা দিয়ে থাকি আমাদের তো ম্যানেজমেন্ট কস্ট, আমাদের যে এটা মেনটেন্স কষ্ট চলে যাবে, সাথে সাথে আমাদের আর্নিং আসবে। অলস এ প্রকল্প লাভজনক করতে সম্প্রতি রিসোর্টটি পরিদর্শনে যান সেতু বিভাগের কর্মকর্তারা। জানান চলতি মাসে বেসরকারি খাতে দেয়ার দরপত্র প্রক্রিয়া শেষ হবে। প্রিভিড মিটিংয়ে বাংলাদেশের পার্টি আসছে, সেখানে ইন্টারন্যাশনাল চেইন হোটেলের যারা, যেমন হলিডে ইন এরকম একটা নাম বললাম, পার্ল হোটেল আছে, তারাও আগ্রহ দেখিয়েছে। কিন্তু আমরা যখন পর্যন্ত সাবমিশন হচ্ছে না তখন তো বলতে পারছি না যে কারা আসলে পার্টিসিপেট করবেন। আমরা তো আশা করছি যে সাবমিশন যদি হয়ে যায় উইদিন 2 or 3 মান্থসের মধ্যেই আমরা এটা কন্ট্রাক্টে চলে যেতে পারবো। তাহলে এই বছরেই আমরা আশা করতেছি যে এটা একটা ভালো এন্টারপ্রেনিয়র হাতে যদি যায় তারা কাজ শুরু করতে পারবে। পার্কি সমুদ্র সৈকতকে মিনি কক্সবাজার বলা হলেও আদতে এখানে যোগাযোগ ব্যবস্থা ও পর্যটন অবকাঠামো গড়ে ওঠেনি, নেই কোনো প্রচারও। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নতুন রূপ দেয়া গেলে পর্যটনের নতুন দুয়ার খুলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বঙ্গোপসাগরের মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ, শান্ত শীতল বালুকাবেলা আর উদাস ঝাউবনকে সাক্ষী রেখে চট্টগ্রামের আনোয়ারার এই অনন্য প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের এই রিসোর্ট এরিয়া। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে মাত্র 4 কিলোমিটার আর শহর থেকে গাড়িতে মাত্র 40 কিলোমিটারের পথ। সব মিলিয়ে দেশি বিদেশি বিনিয়োগকারী ও পর্যটকদের জন্য চট্টগ্রাম কর্ণফুলী টানেলের এই সার্ভিস এরিয়া হতে পারে এক আকর্ষণীয় ট্যুরিস্ট হাব। তবে সাধারণের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ভিআইপিদের জন্য বানানো এই এলাকায় প্রয়োজন হবে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন ও সুলভ পর্যটন বান্ধব উন্নয়ন ও সংস্কার।
এই স্থাপনা থেকে আমরা যাতে বেশি ভালো আউটপুট আনতে পারি, ইনকাম করতে পারে, সেই লক্ষ্যে আমাদের এখন টার্গেট। এবং পাশাপাশি এটা পর্যটনের যাতে একটা ভালো হাব হয় এবং যারা নিবে তারা তো আশেপাশের জায়গা আরও নিয়ে দেখেন দে হ্যাভ আদার প্ল্যান অলসো। তো এটা নির্ভর করবে যে পার্টি পাচ্ছে তাদের উপর। কর্ণফুলী টানেল নির্মাণের সময় সার্ভিস এরিয়া হিসেবে সাগর পাড়ে বিশাল এই পর্যটন কেন্দ্র নির্মাণ করে সরকার। এখন টানেলে প্রতি মাসে বড় অঙ্কের লোকসান গুনছে সরকার। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। বরিশাল নার্সিং কলেজের 3 শিক্ষককে অপসারণ সহ 2 দফা দাবিতে ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে বরিশাল নার্সিং কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, সমস্যার সমাধানের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন এবং শিক্ষার্থীদের পরবর্তী কার্যক্রম কি জানাবেন? জ্যোতিকে একটু জানিয়ে রাখি যে গত 3 দিন ধরে বরিশাল নার্সিং কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে তাদের যে 2 দফা দাবি রয়েছে, বিশেষ করে যে 3 শিক্ষকের অপসারণ এবং যে ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে সেই ক্লাস রুটিন থেকে তাদের নাম সরানোর দাবি করেছে তারা। এই 2 দফা দাবি যতক্ষণ পর্যন্ত তাদের পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। একটু জানিয়ে রাখি, যারা শিক্ষার্থী রয়েছেন তারা অভিযোগ করছেন যে গত 6 মে তাদের উপর তাদের আন্দোলনে কিছু দুষ্কৃতিকারীদের হামলা হয় এবং তাদের উপর হামলা করে এবং সেখানে তাদের এই কলেজেরই 3 শিক্ষকের আসলে মদত ছিল বলে তারা অভিযোগ করছেন এবং সেই শিক্ষকের কারণেই তারা কিন্তু বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছেন বলেও তারা অভিযোগ করেছেন এবং এর প্রেক্ষিতেই কিন্তু তারা সেই 3 শিক্ষকের অপসারণের দাবি করে আসছিলেন এবং তাদের সাথে মন্ত্রণালয়ের কথা হয়েছিল। তখন আসলে তারা বলেছিলেন যে তদন্ত সাপেক্ষে এই 3 শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তাদের জানিয়েছে, আশ্বাস দেওয়া হয়েছিল। তবে সেই আশ্বাসের 3.5 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ধরনের সুরাহা হয়নি বলে তারা আবার এই কর্মসূচি ঘোষণা করেছেন এবং বরিশাল নার্সিং কলেজের বেসিক বিএসসি ইন নার্সিং কোর্সের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই এই যে ক্যাম্পাসের সামনে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন ধরনের প্লাকার্ড হাতে নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং অনতিবিলম্বে এই যে 3 শিক্ষক রয়েছেন তাদের অপসারণের দাবি করছেন। একই সাথে একটু জানিয়ে রাখি যে তারা আরও অভিযোগ করেছেন যে তাদের আসলে যে ক্যাম্পাসে কোনো নিরাপত্তা নেই এবং সুষ্ঠু পরিবেশ চান তারা পড়াশোনার ক্ষেত্রে, সেই ক্ষেত্রটিও আসলে তাদের জন্য হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না, যার কারণে কিন্তু তারা এই আন্দোলন করতে বাধ্য হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে এই দাবি পূরণ না হলে তারা কিন্তু আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। বিশেষ করে এই গত 3 দিন ধরেই কিন্তু তারা ধাপে ধাপে তাদের কর্মসূচি ঘোষণা করেছিলেন। প্রথম দিন তারা মানববন্ধন করেছিলেন, তারপর গতকালকে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং আজকে অবস্থান কর্মসূচির পাশাপাশি সেই 3 শিক্ষকের বিরুদ্ধে তারা লাল কার্ড প্রদর্শন করেছেন এবং তারা বলছেন অতি বিলম্বে তাদের যে 3 শিক্ষক এই কলেজে ঘোরাফেরা করছেন এবং রুটিনেও তাদের নাম রয়েছে সেই নামগুলো মুছে ফেলতে হবে কিংবা নামগুলো সরিয়ে ফেলতে হবে এবং তাদেরকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে, এমনটি তারা দাবি করছেন। এবং এতে কিন্তু তারা বিএসসি ইন নার্সিং এর যারা কোর্সের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই নানা ধরনের প্লাকার্ড হাতে তারা এখানে অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা এই আন্দোলন করছেন এবং তারা বলছেন যে এই 7 কর্মদিবসের মধ্যে তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় তারা কিন্তু আসলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বিশেষ করে অবস্থান কর্মসূচির পাশাপাশি অনশনেরও একটি ঘোষণা কিন্তু তারা দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এবং এই ক্ষেত্রে কিন্তু তারা সকল ধরনের ক্লাস বর্জন করে ক্লিনিক্যাল প্র্যাকটিস, ল্যাব প্র্যাকটিস এবং ক্লাস যেগুলো রয়েছে, পরীক্ষা যেগুলো রয়েছে সেগুলো সব কিছু বর্জন করে তারা কিন্তু এই বিক্ষোভ আন্দোলন করছেন এবং তারা বিভিন্ন ধরনের প্লাকার্ড হাতে নিয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের উপর যে হামলা হয়েছে সেই হামলায় যারা লাঞ্ছিত হয়েছে সেই লাঞ্ছিতের দাবিতে কিন্তু তারা এই আন্দোলন করছে। সেই লাঞ্ছিতের ঘটনায় কিন্তু দোষীরা যারা রয়েছে তারা এখনো কলেজ ক্যাম্পাসে ঘোরাফেরা করছে, তাদের কোনো শাস্তি হয়নি, যার কারণে কিন্তু তারা এই যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে এবং তারা বলছেন যে বিভিন্ন সময় তাদেরকে আসলে যে পরীক্ষা কিংবা ক্লাসে আসলে তাদের যে নিরাপত্তাহীনতা সেটি কিন্তু রয়েছে, সেই নিরাপত্তাহীনতা দূর করার পাশাপাশি 3 জন যে শিক্ষক রয়েছে সেই শিক্ষকের অপসারণ যত দ্রুত করা সম্ভব হবে ততই কিন্তু তারা আসলে এই আন্দোলন থেকে সরে দাঁড়াবেন। আর যত দ্রুত যদি আসলে তাদের এই যে 3 শিক্ষকের অপসারণ না করা হয় তাহলে এই আন্দোলন চলমান থাকবে এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। তো বরিশাল নার্সিং কলেজ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্যোতিকা। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।
দখলদারিত্বের কবলে চাঁদপুরের বিভিন্ন খেলার মাঠ, গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট। মাঠে খেলার সুযোগ কমে যাওয়ায় তরুণরা ঝুঁকছে অনলাইন গেম, মাদক ও গ্যাং কালচারের দিকে। আর ক্রীড়া সংগঠকরা বলছেন, আগামী প্রজন্ম সঠিকভাবে গড়ে তুলতে হলে ফেরাতে হবে মাঠের খেলাধুলা। বিস্তারিত জানাচ্ছেন তালহা জুবায়ের। খেলার মাঠের জায়গায় ভ্যানে করে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। প্রতিদিন বিকেল থেকেই জমে ওঠে সারিবদ্ধ চটপটি ও ফুচকার দোকান। অথচ এটি চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ, যা শহরের শিশু কিশোরদের অন্যতম একটি খেলার মাঠ। মাঠটি খেলাধুলার অনুপযোগী হওয়ায় পাশেই আড্ডায় মেতেছেন তরুণরা। মোবাইলে অনলাইন গেমস খেলেই সময় কাটে অনেক তরুণের। মাদক আর গ্যাং কালচারের মতো বিপজ্জনক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছেন অনেকে। শুধু হাসান আলী মাঠেই খেলাধুলা বন্ধ নয়, সরকারি কলেজ মাঠকেও খেলার মাঠ হিসেবে ব্যবহার করতে দিচ্ছে না কর্তৃপক্ষ। শহরের পুরানবাজার মধুসূদন স্কুল, টেকনিক্যাল স্কুল, আউটার স্টেডিয়াম ও পৌর পার্ক মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়েছে। এতে হতাশা বাড়ছে তরুণদের। বিকেলবেলা খেলতে আসলে দেখা গেছে মাঠের অবস্থা পুরো বাজে, খেলতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। এদিকে আমরা সবাই ফার্মের মুরগির মতো হয়ে যেতেছে। আমরা অনেকের কাছে বলছি যে মাঠের মধ্যে একটু আমাদের ব্যবস্থাটা করে দিতে, ঠিক করে দিতে, কিন্তু কেউই এটাতে কোনো গুরুত্ব দিতেছে না। এখন চারপাশে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য মাঠটার অবস্থা অনেক খারাপ, এই জন্য আমরা খেলতে না পারায় আমরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছি। আমরা প্র্যাকটিস করতে পারতেছি না। আউটারে আমরা বছরের শেষে মেলা হয়, আমরা সিজন যখন আমরা লিগ খেলবো তখনই মেলা হয়। আগে এইসব মাঠে খেলে উঠেছে, কিন্তু আমাদের এখন এই সুযোগটা পাচ্ছি না। সারাদিনই প্র্যাকটিস করছি, কিন্তু ম্যাচ বা কোনো খেলার সুযোগ পাচ্ছি না। খেলার মাঠ দখলমুক্ত ও ব্যবহার উপযোগী না হলে তরুণ প্রজন্মের সুস্থ বিকাশ চরমভাবে বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন ক্রীড়া সংগঠকরা। কিন্তু এখন খেলাধুলা না থাকার কারণে কি হয়েছে, মাঠ শূন্য, কিন্তু মাদক, তারপরে বিভিন্ন সন্ত্রাসী কাজে কিন্তু বাচ্চারা জড়াইয়া যাচ্ছে। তার কারণ মূল হলো মাঠ না থাকার, মাঠ থাকেও খেলাধুলা না থাকার কারণে। জেলা প্রশাসক স্যার এবং পৌরসভা প্রশাসক স্যার আর যারা ঠিক আছে বড় বড় কর্মকর্তা আছেন, রাজনীতিবিদরা আছেন, আপনারা সবাইকে ঠিক আছে খেলার মধ্যে আনেন, একটু ডিসকাস করেন, ভালোভাবে সুযোগ করে দেন। এদিকে খেলার মাঠগুলো দ্রুত সংস্কার করে আগের রূপে ফিরিয়ে আনার আশ্বাস জেলা প্রশাসকের। আশা করছি যে সামনে যে আমাদের শীত মৌসুমটা আসছে, এই সময়টাতে আমাদের এই মাঠগুলোকে আমরা সংস্কার করতে চাই। আমরাও চাই যে আমাদের ছেলেরা তারা পড়াশোনার পাশাপাশি খেলার মাঠে ফিরুক, এর ফলে সমাজের অনেক অপরাধ কমে যাবে আর কি। চাঁদপুরে বেদখল ও অনুপযোগী খেলার মাঠের সংখ্যা অন্তত 5টি। দ্রুত এসব মাঠ খেলাধুলার উপযোগী করার দাবি স্থানীয়দের। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের সঙ্গে ডাকাতদের ব্যাপক গোলাগুলি হয়েছে। গতকাল বিকেলে উপজেলার জামালপুর পুলিশ ক্যাম্পের পাশের মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নতুন চালু হওয়া অস্থায়ী ক্যাম্পের টহলরত স্পিড বোট লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ডাকাতরা। পাশাপাশি ছোড়া হয় অন্তত 100 রাউন্ড গুলি। এ সময় আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ। পরে ডাকাতরা চাঁদপুরের মতলবের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, 5 থেকে 6টি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে নদীর মাঝখানে মহড়া দিচ্ছিল নৌ ডাকাত নয়ন ও পিয়াস গ্রুপের 30 থেকে 40 জন সদস্য। এ সময় টহলরত পুলিশের স্পিড বোট দেখে হামলা চালায় তারা। ডাকাতদের ব্যবহৃত অস্ত্রগুলো 5 আগস্টের পর থানা থেকে লুট করা বলে দাবি করছেন অনেকে, তবে বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। বান্দরবানে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার বিকেলে জেলার লামা উপজেলার ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় মোহাম্মদ ইমরান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, 24 আগস্ট ভুক্তভোগীর বাবা মা বাড়িতে না থাকার সুযোগে ইমরান তাকে ধর্ষণ করে। পরদিন বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে দেয়। ময়লা আবর্জনায় ড্রেন ভরাট ও খাল দখলে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন স্থানে জমে পানি। এতে প্রবাহ বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে এডিস মশার লার্ভা। এর প্রভাবে জেলায় দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতার অভাবই ডেঙ্গুর অন্যতম কারণ বলে জানান চিকিৎসকরা। সোহান মাহমুদের তথ্য ছবিতে প্রতিবেদন।
চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন ড্রেনে জমে আছে পানি, যেখান থেকে জন্ম নিচ্ছে এডিস মশার লার্ভা। এতে দিন দিন বাড়ছে মশার উপদ্রব। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল সহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিনিয়ত আসছেন রোগীরা। পরীক্ষা করলেই ধরা পড়ছে ডেঙ্গু পজিটিভ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার 15টি ওয়ার্ডের মধ্যে মিশ্রিপাড়া, বালুবাগান, পিটিআই, নিচতলা, ফুলকুড়ি ও পুরাতন বাজারে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এসব এলাকাকে চিহ্নিত করা হয়েছে রেড জোন হিসেবে। ড্রেন ও খাল পরিষ্কারের পাশাপাশি মশা নিধন কর্মসূচি সময় মতো বাস্তবায়নের দাবি স্থানীয়দের। ড্রেন আবর্জনা ভর্তি থাকছে, ময়লা পরিষ্কার করছে না। 15 দিন পর পর সাফ করে, কোনো সময় 1 মাস পর পর সাফ করে। আর এই যে পৌরসভা থেকে যে আগে বীজ টিজ দেওয়া হতো, এখন কোনো বীজ দেওয়া হয় না। আমাকেও হয়েছে, আমার ছেলেকেও হয়েছে। আপনার সবাইকে বিয়ে, আপনার মশা মানে বাইরে তো বের হওয়াই যায় না। পৌরসভায় যে ড্রেনেজ ব্যবস্থাগুলো আছে সেগুলো হয়তো বা নোংরা থাকছে, বা এই কারণে ডেঙ্গু মশা হয়তো বাড়ছে, এই কারণে হয়তো বা দেখা যাচ্ছে আমাদের রোগীর সংখ্যা বাড়ছে। কর্তৃপক্ষের প্রতি অনুরোধ রইল যে ড্রেনটাগুলোকে পরিষ্কার করা হয়। চিকিৎসকরা বলছেন, গত বছরের চেয়ে এবার ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতার অভাবে এর অন্যতম কারণ বলে জানান চিকিৎসকরা। অন্যদিকে সমস্যা সমাধানে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। কেন হচ্ছে জনসচেতনতাই অভাব। 1 নম্বর হচ্ছে আমরা মশারি, যেমন কালকে একটা রোগী আসছে, এসে বলছে স্যার আমি তো রাত্রে মশারি ব্যবহার করি। তা হচ্ছে আপনি দিনে ব্যবহার করি না। তো মশারির যে ব্যাপারটা আছে আমরা ব্যবহার করছি না। স্থানীয়ভাবে বা প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ আমাদের চোখে পড়ছে না। আমাদের ইতিমধ্যেই কয়েক মাস হলো আমাদের একটা মাস্টার ড্রেন নির্মাণে ফিজিবিলিটি স্টাডি হয়েছে। তো সেইটা বাস্তবায়ন হলে আমরা ড্রেনের ভালো একটা সুবিধা পাবো, পানি নিষ্কাশিত হবে এবং কোনো জল আবদ্ধতা সৃষ্টি হবে না অদূর ভবিষ্যতে। গত 6 মাসে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। আর সদর হাসপাতালে প্রায় 1500 রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এখন চাঁপাইনবাবগঞ্জ। বঙ্গোপসাগর তীরের নোনা মাটিতে আন্তর্জাতিক মানদণ্ড মেনে উৎপাদন হচ্ছে বিষমুক্ত ও নিরাপদ সবজি। কৃষি অধিদপ্তরের এই উদ্যোগে আগ্রহী হচ্ছেন স্থানীয় কৃষকরাও। আমেরিকা, ইউরোপ সহ উন্নত দেশে এসব সবজির রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের আশা দেখছেন সংশ্লিষ্টরা। জসিম পারভেজের তথ্য চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। পটুয়াখালীর কলাপাড়ার কাঙ্কুনিপাড়ায় 2 একর জমি এখন হয়ে উঠেছে সবজি উৎপাদনের মডেল ক্ষেত্র। মালঞ্চিং পলিথিনে মোড়ানো জমিতে মাচায় ঝুলছে কুমড়া, লাউ ও তরমুজ। রাসায়নিক সার বা কীটনাশক ছাড়াই জৈব সার ব্যবহার করে অল্প খরচে সবজি উৎপাদিত হচ্ছে কৃষি অধিদপ্তরের গ্যাপ পদ্ধতিতে। ফলে আগ্রহ বাড়ছে কৃষকদের। নিজে জৈব সার তৈরি করে গোবর এবং অন্যান্য উপাদান থেকে জৈব সার তৈরি করা, ওই জৈব সারের মাধ্যমে বিষমুক্ত এমনই ফসল ফলাইছে। এই দেখা দেখি এইভাবে আমরা যে করতে পারি, আমরা ওই চেষ্টায় এখানে আসছি। গ্যাপ পদ্ধতিতে 2 একর জমিতে চাষ করে ফলন হয়েছে 10,000 পিস লাউ। মিশ্র পদ্ধতিতে 20 শতক জমিতে কুমড়ার ফলন হয়েছে 500 পিস, যা সাধারণের দ্বিগুণ ফলন। তরমুজ উৎপাদনেও এসেছে একই ধরনের সফলতা। ফসল দেখে আরও 2-4 গ্রামে করতে চেষ্টা করতে আসছে। জৈব সার দিয়ে উৎপাদন হয় এবং আমরা নিয়ে অনেক বাজারজাত করিয়া মজা পাই। বীজ বপন থেকে তোলা পর্যন্ত প্রতিটি ধাপে মানা হচ্ছে আন্তর্জাতিক স্বাস্থ্য সুরক্ষা নিয়ম। ফলে জীবাণুমুক্ত ও পুষ্টিগুণ সম্পন্ন ফসলের টেকসই উৎপাদন সম্ভব হচ্ছে। আমি এখন আপাতত আমার এলাকার বাজারগুলো বিক্রি হচ্ছে, পাইকারি এসে আমার এখান থেকে নিয়ে যায়। তো ভবিষ্যতে আমি চাচ্ছি যে এরকম আরও বড় একটা করার চিন্তাভাবনা আছে। এবং উন্নত মানের এই ফসল রপ্তানিতে কৃষকরা লাভবান হবেন বলছে কৃষি অধিদপ্তর। যেহেতু অনেক ভালো ফলন হয়েছে, তার দেখা দেখে আশপাশের 7-8 জন কৃষক এটি করার জন্য উদ্বুদ্ধ হয়েছে এবং আমরা তাদেরকে খুবই শীঘ্রই এই পার্টনার প্রজেক্ট থেকে গ্যাপের প্রশিক্ষণ দেব এবং যাতে তারাও এই ধরনের সবজি উৎপাদন করতে পারে সেজন্য আমরা তাদেরকে একেবারে হাতে কলমে প্রশিক্ষণ দেব। কৃষিতে এই ধরনের উন্নয়ন ছড়িয়ে পড়েছে পুরো জেলায়। এতে স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানির স্বপ্ন দেখছেন কৃষকরা। এখন পটুয়াখালী।
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার শিকার হচ্ছে যশোর শহর এলাকা, ফলে দুর্ভোগে পোহাচ্ছেন স্থানীয়রা। এ নিয়ে আরও জানাতে মুক্তেশ্বরী নদী এলাকা থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, দুর্ভোগ নিরসনের প্রশাসনের পদক্ষেপ কি এবং জলাবদ্ধতা নিয়ে এলাকাবাসী বা কি বলছেন জানাবেন। কিন্তু মাটি ভরাট করা হয়েছে, আবার সামনের যে অংশ রয়েছে সেখানে পানি রয়েছে, এখনো জলাবদ্ধতার যে সৃষ্টি হয় এই যে অংশ রয়েছে এই নদী দিয়ে পানি বিভিন্ন স্থানে যে থাকে, বিশেষ করে শহর অঞ্চলের যে পানি সেই পানি কিন্তু এই যে নদী রয়েছে মুক্তেশ্বরী নদী দিয়ে চলাচল করে থাকে। এপাশে একটি বিল রয়েছে, সেই বিলেও কিন্তু এখন জলাবদ্ধতা রয়েছে। বিশেষ করে এই যে স্থানটি রয়েছে এই বাতুড়িয়ার এই জায়গাটি ভরাট করা হয়েছে, প্রায় এখানে 10 বিঘা জমি রয়েছে, সেই 10 বিঘা জমি কিন্তু ভরাট করা হয়েছে। যদিও যারা জমির দাবি করছেন তারা বলছেন যে তাদের ব্যক্তি মালিকানার জমি, তবে এখানকার যারা যাতায়াত করেন কিংবা এখানকার যারা রয়েছেন নদী সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে এই ব্রিজটি যখন করা হয়েছে নিশ্চয়ই এপাশে যেমন পানি রয়েছে নদী রয়েছে ঠিক এপাশেও কিন্তু নদী ছিল, অর্থাৎ এপাশটি কিন্তু সম্প্রতি সময়ে ভরাট করা হয়েছে। এর ফলে শহর অঞ্চলে বিশেষ করে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পাশাপাশি এই যে অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে নদী রয়েছে সেই যে বিল রয়েছে সেই বিলগুলোও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, ফলে ধান চাষ থেকে শুরু করে ঘর বাড়িতে পানি ওঠা এই সমস্যা কিন্তু সৃষ্টি হচ্ছে। বিশেষ করে অল্প বৃষ্টিতেই এখন যশোর শহরে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণ কিন্তু এই যে নদীগুলো রয়েছে নদীগুলো ভরাট রয়েছে, দখল হয়েছে, এই সমস্ত কারণে এই যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। যারা ভুক্তভোগী রয়েছে তারা বলছেন যে নদী যারা দখল করে রেখেছেন, যারা দখল করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নিতে হবে দ্রুত সময়ের মধ্যে, না হলে জলাবদ্ধতা আরো তীব্রতা ধারণ করবে। তবে যারা নদী নিয়ে কাজ করছেন, যারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে তারা যে নদীর যে জলাবদ্ধতা নিরসনে নদী দখল মুক্ত করতে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তো সব মিলে নদী দখল মুক্ত হবে এমনটি আশা করছেন এই অঞ্চলের মানুষ। তারা বলছেন যে এই নদী যদি দ্রুত সময়ে দখল না হয় জলাবদ্ধতা আরো তীব্রতর বৃদ্ধি হবে। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ জুতিকা। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে যশোর শহর এলাকায়, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। শেষ করছি এখন জনপদে, তার আগে শিরোনামগুলো আরো একবার। রাকসুর মনোনয়ন ফর্ম তোলার শেষ দিন আজ। চাকসুতে খসড়া প্রার্থী তালিকায় বাদ পড়াদের আপিল আবেদন চলবে বেলা 12টা পর্যন্ত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস কাউন্টার সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযানের খবরে চাঁদপুরের মুন্সির হাট বাজারে অবৈধ স্থাপনা সরাচ্ছে দখলদাররা। ইজারার শর্ত ভেঙে নাটোরে পদ্মা নদীতে অপরিকল্পিত বালু উত্তোলন, হুমকিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এবং নির্মাণের 1 বছরেও চালু হয়নি চট্টগ্রামের আনোয়ারার সাগর পাড়ের অতিথিশালা, প্রতি মাসে রক্ষণাবেক্ষণ ব্যয় 15 লাখ টাকা। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।